আজকের টপিকটা হচ্ছে জিন ট্রান্সফার। হ্যাঁ, তাহলে জিন ট্রান্সফার মানে হচ্ছে গিয়ে একটা ডিএনএ মলিকুল এক জায়গা থেকে অন্য একটা জায়গায় ডিএনএ মলিকুলটাকে ট্রান্সফার করা। এইটা হ্যাঁ দু রকমের, ট্রানজিয়েন্ট হতে পারে আর স্টেবল হতে পারে। যখন হোস্ট জিনোমের সঙ্গে যে ডিএনএটা ট্রান্সফার করলাম সেটা ইন্টিগ্রেটেড হবে না, তখন সেটা ট্রানজিয়েন্ট। আর যদি হোস্ট ডিএনএর সঙ্গে, হোস্ট জিনোমের সঙ্গে বাইরে থেকে যে ডিএনএটা ট্রান্সফার করলাম সেটা ইন্টিগ্রেটেড হবে, তখন সেটাকে বলবো স্টেবল ট্রান্সফরমেশন। ঠিক আছে, এবারে ট্রান্সফার যে জিনটাকে করা হলো সেটাকে বলা হয় ট্রান্সজিন। আর যে অর্গানিজমটা ওর ফলে তৈরি হলো জিন ট্রান্সফার করার জন্য তাকে বলা হয় ট্রান্সজেনিক। হ্যাঁ, তো এইটার জন্য স্টেবল ইন্টিগ্রেশন দরকার আর এক্সপ্রেশন অফ ফরেন জিনটা দরকার। দুটো না হলে এই জেনেটিক ট্রান্সফরমেশনটা বা জিন ট্রান্সফারটার কোনো লাভ নেই। বটে? তো in gene transfer you are getting, you have in a direction that you have to transfer a piece of gene into the host genome where it should be stably present there, must be integrated there, must be expressed there. If present, integration and expression, all these things have been obtained in a particular cell type after a gene transfer, then it is called genetic transformation. Now the gene which are transferred is known as transgene, and the organism which are developed by this transfer of the gene is known as transgenic. This is two types. One is transient, another is stable. We need to have a stable transformation. Nevertheless, after one generation, this will not, this again have to be done. So transient transformation means DNA is transferred but not integrated, but is expressed. On the other hand, stable transformation means DNA is integrated and it is inherited and it is expressed. So more suitable is stable transformation. Got it? তাহলে জিন ট্রান্সফার মানে হচ্ছে একটা সেগমেন্ট অফ জিন যেটার এক্সপ্রেস করার ক্ষমতা আছে এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য ডিএনএ মলিকুলের মধ্যে ট্রান্সফার করা। এই করতে গিয়ে এটাকে ইন্টিগ্রেশন হতে হবে আর এক্সপ্রেশন হতে হবে এবং স্টেবলি সেখানে থাকতে হবে। দেখ, স্টেবলি না থাকার কারণটা হচ্ছে ওখানে ডিএনএস দিয়ে ওই ডিএনএটাকে ব্রেক করে দিতে পারে। এবারে যেখানে ডিএনএস দিয়ে ডিএনএটা ব্রেক হয়ে যায় ন্যাচারালি যার মধ্যে ঢোকানোর পর, সেটাতে হচ্ছে ট্রানজিয়েন্ট ট্রান্সফরমেশন। আর যদি না হয় তখন সেটাকে বলবো আমরা স্টেবল ট্রান্সফরমেশন। হলো? এইবারে দেখ, ডিএনএ ট্রান্সফারের অনেকগুলো মেথড আছে, যে মেথডগুলোর মধ্যে কিছু মেথড আজকে আলোচনা করব। যেমন হচ্ছে ন্যাচারাল ট্রান্সফরমেশন বা ন্যাচারাল মেথড আছে আর আর্টিফিশিয়াল মেথড আছে। ন্যাচারাল মেথডের মধ্যে আছে কনজুগেশন, একটা ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়ার গায়ে লাগিয়ে রাখলি সেক্স পাইলাস তৈরি হলো, এক জায়গা থেকে এ প্লাজমিড আর একটা জায়গায় চলে গেল, এটাকে হচ্ছে গিয়ে কনজুগেশন। ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন তোদের পড়ানো হয়ে গেছে অলরেডি। সেইখানে কি করা হয়েছিল, ডিএনএ রেখে দেওয়া হয়েছে আর ব্যাকটেরিয়াটাকে ক্যালসিয়াম ক্লোরাইড আর 42 ডিগ্রি সেন্টিগ্রেডের হিট শক দেওয়া হচ্ছে, ব্যাকটেরিয়ার মধ্যে পোর তৈরি হচ্ছে, শুধু ডিএনএটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে যাচ্ছে ইন ফর্ম অফ প্লাজমিড। রেট্রোভাইরাল ট্রান্সডাকশন তোদের পড়ানো হয়নি, যেখানে আরএনএ ভাইরাস নেওয়া হচ্ছে যে ডিএনএ তৈরি করবে এবং আরএনএ ভাইরাসটা ইন্টিগ্রেট করাবে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম জিন ট্রান্সফার সেটাও তোদের পড়ানো হয়ে গেছে। এইখানে একটা টি
টিডিএনএ আছে, ট্রান্সফার ডিএনএ আছে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে, যার লেফট সাইডে একটা ইনভার্টেড রিপিট আর রাইট সাইডে একটা ইনভার্টেড রিপিট আছে, মাঝখানে অক্সিনের জিন, সাইটোকাইনিন জিন আর ওপাইন ক্যাটাবলিজমের জিন আছে। এর মাঝে অনেক জায়গা আছে, কিছু জিনকে কেটে বাদ দিয়ে দেওয়া যায়। যদি লেফট ইনভার্টেড রিপিট আর রাইট ইনভার্টেড রিপিটকে রেখে বাকিটা অন্য জিন দিয়ে ভরে দেওয়া যায়, তাহলে এইটা কিছু ডাইকট প্লান্টের মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল মেথড। আর্টিফিশিয়াল মেথডের মধ্যে আছে ফিজিক্যাল মেথড, যেমন হচ্ছে মাইক্রো ইনজেকশন বা বায়োলিস্টিক্স। কেমিক্যাল মেথডের মধ্যে আছে গিয়ে ক্যালসিয়াম ফসফেট মেথড দিয়ে ডিএনএ ট্রান্সফার করা, লিপোজোম মিডিয়েটেড ট্রান্সফার। ইলেকট্রিক্যাল মেথডের মধ্যে আছে গিয়ে ইলেকট্রোপোরেশন, ইলেকট্রিকের একটা সার্টেন ভোল্টেজ অ্যাপ্লাই করে সেলটার মেমব্রেনটাকে পোরাস করে দিয়ে সেইখানে ডিএনএ ঢুকিয়ে দেওয়া। তাহলে what we have get here, there are two different mode of DNA transfer. One is biological mode, another is artificial or physical mode. In biological mode, you can transfer through conjugation, transformation, retroviral transduction, agrobacterium mediated gene transfer. On the other hand, in artificial mode, microinjection, biolistics, liposome mediated transfer, DNA transfer by calcium phosphate treatment, and by electroporation. Okay. Now, coming into the physical method, the first one is the electroporation. The electroporation was demonstrated by and Newman in 1982 to study the gene transfer in mouse cell. Electroporation is a technique involves application of electric field which will cause the membrane to be permeable for a particular polar molecule. Now, whenever electric shock has been induced, cellular uptake of exogenous DNA or polar molecule have been taking place. In presence of large electric pulse, means if you apply large electric pulse for microsecond or millisecond, then automatically the membrane become porous, and when this membrane become porous, it will uptake the polar molecule. Now DNA is also a polar molecule, that is why it is being taken up by the cell, and it is a rapid method of and simple technology where basically microorganisms like fungus, plants and animal cells are also transformed. The basis of electroporation is it is in the phospholipid bilayer there is a weak hydrophilic hydrophobic interaction is present. Whenever a quick voltage shock is being applied, then there is a temporary leakage occur on the membrane, and it will allow the passage of the polar molecule. Mind it, simultaneously there would be something which will leak from interior to the exterior, and after if you are withdrawing this sudden quick voltage, then immediately the membrane become coalesce or membrane become joined. Now here is the procedure. Now there is a container where electrodes are being dipped, and the DNA and cells are suspended in a solution. Inside this cuvette, this apparatus is called cuvette, there is an cathode and anode, and with this two switches are being connected and a power supply is being applied with a resistor.
and a capacitor also being there. So cells and DNA are placed in a solution, and a electrical adjustment have been done on it with resistor, capacitor, and two switches. When the switch number 1 is closed, okay, switch number 1 is when joined, then electric power supply goes through the resistors and deposited on the capacitor. Okay, so capacitor will take up the charge and store high voltage. Okay, now whenever you again close the switch 2, means you are connected this portion with this portion, then high voltage which is being deposited within the capacitor will be released into this solution. When this will happen, then there will be a change in the membrane, and when this change have been taking place, the DNA which is present on the solution will enter into the cell. Now, what is the time here? It is a microsecond or millisecond. What voltage is being applied? 10,000 to 1 lakh volt per centimeter is being applied for few microsecond to few millisecond, and is equate for the pore creation on the cell surface. Whenever, if you increase 1 volt per centimeter charge increase, then there will be a migration of DNA molecule towards the membrane. And when this will take place, means DNA will enter within the cell, and as a result, the cell having the DNA. Okay, so whole system is consist of the following. দেখ কেমন করে একটা জায়গায় একটা এইটাকে বলা হয় কন্টেইনার বা কিউভেট বলা হয়। এইটা কিউভেটের মধ্যে কি আছে, দেখ পজিটিভ ক্যাথোড আর অ্যানোড ঢুকানো আছে। এইটার সঙ্গে একটা পাওয়ার সাপ্লাই জুড়ে দেওয়া আছে, পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে রেজিস্টার্স আছে, রেজিস্টারের সঙ্গে ক্যাপাসিটার্স আছে, আর দুটো সুইচ আছে। প্রথমে কি করা হয়, এই সুইচটাকে ক্লোজ করে দিয়ে এইখান থেকে এই ক্যাপাসিটারের মধ্যে হেভি পরিমাণের চার্জ রক্ষে দেওয়া হয়। তারপর এই সুইচটাকে ক্লোজ করে দিয়ে ক্যাপাসিটি থেকে হেভি চার্জটাকে এখানে অ্যাপ্লাই করে দেওয়া হয়। যেই এটা অ্যাপ্লাই করে দেওয়া হলো, তেমনি এখানে কি হবে, ইলেকট্রোপোরেশন হবে মেমব্রেনের গায়ে, সেখান দিয়ে ডিএনএটা ঢুকে যায়। ঠিক আছে, যেই ভেতরে ডিএনএটা ঢুকে গেল, তেমনি আমাদের পারপাসটা সাকসেসফুল হলো। তাহলে এই মেথডটা হচ্ছে গিয়ে খুব ফাস্ট, লেস কস্টলি, বিভিন্ন রকমের সেল টাইপের সঙ্গে করা যায়, একসাথে অনেকগুলো সেলকে অ্যাপ্লাই করা যায়, আর হাই ভোল্টেজে স্টেবল ট্রান্সফরমেশনও তৈরি করা যায়। এবারে এর অ্যাপ্লিকেশন দেখ কেমন। ফরেন ডিএনএ কে একটা সেলের মধ্যে ঢুকানোর জন্য দিস কুড বি ইউজড। আবার দুটো ব্যাকটেরিয়াকে পাশাপাশি রেখে, একটা ব্যাকটেরিয়ার মধ্যে হাই নাম্বার অফ প্লাজমিড আছে, কপি নাম্বার অনেকগুলো, আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড নেই, দুটোকেই তুই ইলেকট্রিক ফিল্ডে রেখে দিলি, এবং তখন কি হবে, একটা ব্যাকটেরিয়াতে যে প্লাজমিডটা আছে সেই প্লাজমিডটা বেরিয়ে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিডটা ঢুকে যাবে। তার মানে এখানে ব্যাকটেরিয়ার সেলটাকে ফাটাতে হচ্ছে না, উইদাউট ফাটিয়েই শুধুমাত্র প্লাজমিডকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, ডাইরেক্ট ট্রান্সফার অফ প্লাজমিড। আর ওয়াইড রেঞ্জ অফ টিস্যু, লাংস টিস্যু, কিডনি টিস্যু, মাসল টিস্যু, ব্রেন টিস্যু, কর্নিয়া, যে কোনো জায়গায় উইদাউট ভেক্টর, উইদাউট বায়োলজিক্যাল ভেক্টর এইটাকে ডিএনএ ঢুকিয়ে দেওয়া যায়। সো it is all about electroporation. So in electroporation,
তাহলে দেখ, ইলেকট্রোপোরেশনের সময়ে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হবে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটাতে কি দিয়ে তৈরি না, ইলেকট্রিক ফিল্ডটাতে পাওয়ার সাপ্লাই আছে, রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটার আছে, আর দুটো সুইচ আছে। আর অটোমেটিক্যালি এটা জানিস যে একটা দিক দিয়ে ইলেকট্রিক ঢুকবে আর একটা দিয়ে বেরিয়ে আসবে। এবারে এই যে এই সিচুয়েশনটাতে কি করা হলো না, একটা কিউভেটের মধ্যে ডিএনএ আর সেলসটাকে নেওয়া হলো, সেলটা ট্রান্সফর্ম করব ওই ডিএনএটা দিয়ে। এবারে যেই ইলেকট্রিক ফিল্ড চালানো হলো 10,000 ভোল্ট পার সেন্টিমিটার বা 1,00,000 ভোল্ট পার সেন্টিমিটার, তো এইটা করা খুব টাফ 10,000 ভোল্ট এই ল্যাবরেটরিতে। তার জন্য কাকে রাখা হয়েছে, ক্যাপাসিটারকে। যেই আমি পাওয়ার সাপ্লাই দিয়ে ক্যাপাসিটারের মধ্যে অনেক পাওয়ারকে জমিয়ে দিলাম, ক্যাপাসিটারটার সুইচটা অন করে দিলেই ওখান থেকে হাই ভোল্টেজ নেমে চলে আসবে ওই কিউভেটটার মধ্যে, যেখানে ডিএনএটা ট্রান্সফার হবে। তো এইটা করা কম্পারেটিভলি প্র্যাকটিক্যালি এটা খুব ইজি ব্যাপার। আর মোটা সেলগুলোতেও এইটা খুব ইজিলি ট্রান্সফর্ম হয়। এখানে ভেক্টর ছাড়াই তোর ট্রান্সফরমেশন হবে। ইভিন এরকমও দেখা গেছে যে দুটো ব্যাকটেরিয়া পাশাপাশি রেখেছি, একটা ব্যাকটেরিয়াতে হাই কপি নাম্বার আর একটা ব্যাকটেরিয়া লো নেই প্লাজমিড, সেখানে যদি ইলেকট্রিক ফিল্ড চালিয়ে দেওয়া হচ্ছে, তো হাই কপি নাম্বার প্লাজমিড থেকে প্লাজমিডটা গিয়ে যেখানে প্লাজমিড নেই সেখানে ঢুকে যাচ্ছে উইদাউট ডিস্ট্রয়িং দ্য ব্যাকটেরিয়া, উইদাউট ডাইং দ্য ব্যাকটেরিয়া, উইদাউট ডিগ্রেডিং দ্য ব্যাকটেরিয়া, ইউ ক্যান ট্রান্সফার দ্য ডিএনএ। এরকম কোথায় হয় না, এরকম যদি কনজুগেশন করা হয় দুটো ব্যাকটেরিয়ার মধ্যে তখন সেটা হতে পারে। ঠিক আছে, তাহলে দিস ইজ অ্যাবাউট দ্য ইলেকট্রোপোরেশন। নাও আমি কামিং টু দ্য নেক্সট পোর্শন। Oh, sorry. What is the advantage and disadvantage? It is used for all cell types, all species, and highly efficient method, and majority of the cell can take up the foreign DNA by this method, and small amount of DNA can transfer this. Now, as there are the advantage, there are some disadvantage. Whenever we are applying high voltage, some disturbed cell will die, and sometimes a large pore is being formed which fail to close. As a result, the material which is present on the interior will discharge out, and when there is a discharge from inner side of the cell to the outer side, there will be a ionic disbalance. So due to ionic disbalance, the cell grow from here will have a different or improper function, and sometimes cell death takes place. Now next, micro injection. Dr. Marcel A. Barber, in the 19th century, first proposed DNA microinjection. This is being applied first in mammals. Here, direct delivery of foreign DNA into cell, like that of previous one, through a fine glass micropipette. The introduced DNA should have a control element, means regulatory genes, promoter, operator, etc. should be present there. And it is used
to identify the characteristics function of the gene. So comparatively, this is a simpler method, but it requires a skill to hold a cell in a microscope and inject up to the nucleus. So you will see through a photograph. Now it is the holding pipette of the cell, and a cell you have to visualize through the microscope. And a micropipette is being punctured through the cell membrane even to the nuclear membrane and of zero point 0.5 millimeter in diameter. Okay, so direct injection type, a holding pipette will hold the cell, and there is a suction pressure in the holding pipette which will hold the cell, and the injection pipette micropipette containing the foreign DNA is being directly injected into the, so it requires a microscope, and these microscope having the magnification of 1000 times, no, sorry, 1 lakh times, so that you can capable to see whenever you hold everything in your hand or through the instrument. After delivering the DNA from this injection micropipette, the needle is being taken out and automatically the membrane will again join. Here, direct injection is, as you know, that you are confirmed that certain things are injected. So no marker gene is required here, and after the injection of the DNA, the cell has been transformed or not. It is undergo easy identification. So in case of electroporation, you have to identify whether transformation takes place or not. And in case of micronavigation, you are quite sure that there is a transformation taking place. It is very much useful for the mammals particularly, and it is being discovered in mammals also. Now the third one is the particle bombardment. The particle bombardment means a particle is being taken here in the form of a gold or tungsten particle. Okay. Now these particle along with some coated DNA is being thrown on the cell randomly so that it can take up the DNA. In Cornell University, USA, Professor Sanford coined the term biolistics. It is a biological biolistic, and it also named as particle bombardment, particle gun, microprojectile bombardment, and particle acceleration. Whenever high velocity microprojectile is to be delivered into the cell or tissue, a particular apparatus is required, and it is most suitable where agrobacterium mediated gene transfer is not possible, like monocot plant, that is rice, wheat, corn, even some dicot plant like chickpea, pigeon pea, etc. So
The micro injection is popular for animal and particle bombardment is popular for plant cell. And that to be a more popular in those cases where acrobacterium mediated gene transfer is not possible. Got it? So, firstly, observe here. Here, helium gas is being flown, and that's gas cylinder is this one is the helium gas cylinder. The helium gas is passed through a acceleration tube. Okay, this helium gas will then, whenever a huge pressure will build, it will rupture a disc. This is called point of break. When this disc is being punctured, there is a plastic microcarrier, and on the plastic which is a porous under which DNA coated micropellets are there. Now, with this rupture, a sudden flow of DNA coded micropellets will thrown at the target cell or tissue which are being placed in here. So, what thing is necessary? A cylinder of helium, a accelerator tube, ruptured disc, a microparticle DNA containing microplastic microcarrier, then DNA containing micropipette, pellets. Another is a stopping screen and the target cell. So helium gas is passed. This will become rupture and will target the plastic microcarrier. Here the DNA coated microparticle will accelerate it, and if the stopping screen are not in this place, is being removed, then automatically there will be a bombardment on the cells. After the bombardment, a screen is being placed and the bombardment will stop. So the stopping screen is also there. Whenever bombardment will go on, the stopping screen will be in different place. But whenever it have to be stopped, then it will be placed in here. Okay. So the ballistic gun or particle bombardment employs the conservation of momentum and use the passage of helium gas through the cylinder with a range of velocity required for the optimal transformation of the various cell types. So, a accelerated tube and a helium gas supplier and helium gas is required. So, the first is the accelerator tube, and around which helium gas chamber is required. Second, a bombardment chamber is also connected to an outlet of the accelerator or vacuum creation. The bombardment chamber containing a plastic rupture disc below which macrocarrier loaded with microcarrier would be there. So, after the end of the accelerator tube, there is a plastic ruptured disc is present, which is filled with macrocarrier and microcarrier. The plastic ruptured disc means a porous disc where you fill macrocarrier with microcarrier. Now, what is macrocarrier? Gold and transparent particles are the macrocarrier, and
Microcarrier is the DNA. Now, whenever the DNA is loaded with the gold particle or tungsten under the flow of helium gas, this will go downward. Just below that, there will be a apparatus which is filled with target cell and microcarrier assembly. Whenever you applied a high pressure of helium, it ruptures the plastic disc, propelling the microcarrier and this macrocarrier. And as with the macrocarrier, the DNA molecule microcarrier, it enters the cell like a bomb, and which change the DNA, which change the particular cell, and after that, these cells are being cultured to get whether a gold or tungsten coated DNA has been entered or not. Now, there are some advantages and disadvantages. It is a simple and convenient method involving coated DNA and RNA to gold microcarrier. Loaded in a cartridge means plastic carrier, pointing the nozzle and firing the devices. Towards the lower side, it has the firing devices, and towards the upper side, it is the nozzle where you can load the gold DNA carrier. It is most suitable as plant cell having cell wall, so it is most suitable for the transformation of plant protoplast. If you change the velocities, then it will not enter into the nucleus. So you can manipulate by placing the DNA up to the mitochondria or to the chloroplast. It does not use any carrier viruses or toxic chemical for gene delivery, and it will particularly direct whether it will goes up to the mitochondria or up to the nucleus, means subcellular localization is particular in this case. Now, it has been observed that the disadvantage lies is that their transformation capacity is lower than agrobacterium mediated transformation, and a well specialized equipment is required, and associated cell damage is high in this case, and the tissue have lesser regeneration capacity, and and multiple copy of insertion can cause gene silencing in certain cell. So in case of particle bombardment, you have got that there would be a apparatus. This apparatus is fit with this fashion, a accelerated tube with a gas cylinder and a ruptured disc made up of plastic. This disc having some pores. These pores are being filled with DNA and gold particle or tungsten particle. Now, sorry, ruptured disc, not plastic disc. This gold particle coated DNA, whenever the ruptured disc ruptures, the huge pressure of helium gas causing a momentum, and it will release from here, and these porous plastic microcarrier will bombard the cells present in here, and automatically there will be a change, and this change can be observed through tissue culture method by forming the callus. Okay.
Now coming into the sonoporation. Sonoporation means sound is being applied to make a temporary pore on the cell membrane. And here ultrasound is being applied, and it employs the acoustic cavitation of micro bubbles for enhancing the delivery of large molecule like DNA. The microbubbles from the complex form complex with DNA, followed by injection and ultrasound treatment to deliver DNA into the target cell. So it is a transfection. Look at here. A bubble with DNA. An ultrasound is being applied. So the membrane become porous. Okay. Now with the ultrasound, this micro bubble will disrupt and will release the DNA, and this DNA will migrate to the nucleus. When this will happen, then there will be a chance of taking up of this particular DNA by the nucleus. So it is a ultrasound rupture and forming a cavitation, microcavitation by the membrane. It is simple, highly efficient method. It is not causing huge damage to the tissue and not suitable for tissues with open or cavitated structure. Means in case of plant cell, there is some vacuole, as this vacuole will under the exposure of ultrasound, the vacuole will disturb. In this case, a low frequency ultrasound causing cell death, rupture of the cell. So here, the consideration of frequency is one of the important aspects. Okay. So in sonication ক্ষেত্রে সনিকেশনের ক্ষেত্রে একটুকু হচ্ছে যে আল্ট্রাসাউন্ড ইউজ করা হচ্ছে সেলের গায়ে। এই আল্ট্রাসাউন্ড ইউজ করে কি করা হচ্ছে, মাইক্রোবাবল তৈরি করে দেওয়া হচ্ছে। মাইক্রোবাবলের মধ্যে ডিএনএটাকে আগে থেকেই ইনজেক্ট করে দেওয়া হচ্ছে এবং সেই মাইক্রোবাবলটা গিয়ে ডিএনএ সহ ভেতরে সেলের মেমব্রেনে ঢুকছে থ্রু নিউক্লিয়ার মেমব্রেন পোর, অ্যান্ড ইট উইল change the inner composition, and এইটা করতে গিয়ে পরপর কয়েকটা সিকোয়েন্সিয়াল কাজ। লো ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড ইজ নট সুটেবল, ইট ইজ হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড ইজ রিকোয়ার্ড। ওকে, এইটার ক্ষেত্রে জেনারেলি যে সেলসগুলোতে ক্যাভিটি আছে সেইগুলোর জন্য সুটেবল নয়, আর এইটা এফিশিয়েন্ট জিন ট্রান্সফার মেথডও নয়। সরি, এফিশিয়েন্ট জিন ট্রান্সফার মেথড নয় যার মধ্যে ক্যাভিটেশন আছে বা এয়ার আছে। এবারে জেনারেলি এটা কম ড্যামেজ করে সেলসগুলোকে, কিন্তু এইগুলো হচ্ছে মানে একটু কস্টলি স্ট্রাকচার।